একজন ডিভোর্সি পুরুষের সাথে বিয়ে ঠিক হয়েছে ভাবতে গা গুলিয়ে উঠল ঐশিকার। তার বাবা কি করে পারলো এমন একটা ছেলে তার জন্য ঠিক করতে। বুকের ভেতরটা যেন রাগে ঘৃণায় ফেটে যেতে লাগলো। সে ফুঁসে উঠল, কোনোভাবে সে ওই বেড়াকে বিয়ে করবে না, কোনোভাবেই না। দরকার হলে খাওয়া দাওয়া ছেড়ে ঘর দরজা বন্ধ করে বসে থাকবে। ঐশিকা জানে তার বাবা কিছুতেই তার কষ্ট সইতে পারবে না। একমাত্র মেয়ে সে, বাবার খুব আদরের। এতদিনের সব কিছুই তাকে জিজ্ঞেস করে করেছে, তার মতো প্রাধান্য দিয়েছে। কিন্তু আজকের ঘটনায় তার বুক ফেটে যাচ্ছে। দুমদাম শব্দে দরজাটা খুলেই বেরিয়ে আসলো শফিক রহমান। মেয়েকে এভাবে ফুঁসে উঠতে দেখে তিনি কিছুটা অবাকও হলেন, আবার ব্যথিত। তার তো একটি মাত্র মেয়ে, তার প্রাণের টুকরো। কখনো কোনো কষ্ট পেতে দেননি, যতটা সম্ভব আদরেই বড় করেছেন। অথচ আজ সে মুখ ভার করে দাঁড়িয়ে আছে। ঐশিকা হাত কোমরে দিয়ে তীব্র কণ্ঠে বলল, বাবা, তুমি কার প্ররোচনায় তোমার মেয়ের জন্য একজন ডিভোর্সি বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করেছ? শফিক রহমান বেবাচাকা খেয়ে গেলেন। তার চোখে সত্যিই একরাশ বিস্ময়। তোমাকে কে বললো এসব কথা, মা? ঐশিকা চোখ পাকিয়ে উত্তর দিল, কে আবার? আম্মুই বলেছে। তারপর দম নিয়ে বাবার হাত চেপে ধরে অনুনয়ের সুরে বলল, আব্বু প্লিজ, আমি এই বিয়েটা করব না, তুমি তাদের না করে দাও। শফিক রহমান মাথা নিচু করে ভারী কণ্ঠে বললেন, এটা সম্ভব না মা, আমি তাদের কথা দিয়ে ফেলেছি। ছেলেটা খুব ভালো, বড় অফিসার, মেজর ইফতেখার ইয়াসির। তুমি তো ছোটবেলা থেকেই ডিফেন্সের লোক পছন্দ করো, তাই না? তাই আমি আর না করলাম না। তাছাড়া বংশ পরিচয়ও খুব ভালো, রাজশাহী শহরে নিজস্ব বাড়ি আছে। তাছাড়া সে তো তোমাকে কোয়ার্টারেই রাখবে ঢাকাতে, অনেক সুখে থাকবে তুমি। ঐশিকা শুনেই কেঁপে উঠল, সে চিৎকার করে উঠল, এই সুখ আমি চাই না। আমার বয়সও মাত্র 18, আমি কিনা এই 36 বছর বুড়ো লোকটাকে বিয়ে করব? কিছুতেই করব না, কিছুতেই করব না বলেই হন হন করে রুমের ভেতর চলে গেল। দরজাটা বিকট শব্দে ধাক্কা দিয়ে বন্ধ করে দিল। সন্ধ্যা নাগাদ বাড়ির পরিস্থিতি একদমই বদলে গেল। চারপাশে কান্নার শব্দ, টান টান উত্তেজনা। ঐশিকা গলা ফাটিয়ে কেঁদে যাচ্ছে। পরনের লাল শাড়িটা খসে পড়ার উপক্রম। মেয়ের কান্না শোনার পরও শফিক রহমান কঠোর হলেন। শফিক রহমান জানেন তিনি মেয়ের মনে জ্বর তুলেছেন, কিন্তু একদিকে সমাজের ভয়, অন্যদিকে ইফতেখারের পরিবারের প্রতি দেওয়া কথা। এখন আর পিছু হাঁটার উপায় নেই। ঠিক তখনই গেট দিয়ে প্রবেশ করলেন মেজর ইফতেখার ইয়াসির। উঁচু দেহ, গম্ভীর মুখ, চোখে মুখে অদ্ভুত দৃঢ়তা, হাঁটার ভঙ্গি বোঝাচ্ছে তিনি একজন ডিফেন্সের লোক। তার সঙ্গে এসেছেন পরিবারের লোকজন, কাজী আর হুজুর। মুহূর্তেই বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। সঙ্গে তার পরিবার, কাজী, হুজুর, সবাই। ঘর এক নিমেষে ভারী হয়ে উঠল। ঐশিকাকে টেনে আনা হলো। সে যেন একটা পুতুল, নড়ছে না, কাঁদছে শুধু। তাকে যখন বসানো হলো তখন তার বুকের ভেতরটা জমজম করে উঠল। তীব্র এক পুরুষালী গন্ধ নাকে এসে লাগলো। পাশেই বসে আছে সুঠাম দেহের এক লম্বা চড়া গম্ভীর সুদর্শন পুরুষ, ইফতেখার ইয়াসির। অথচ সে একবারও তাকালো না ঐশিকার দিকে। কাজী গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, দেনমোহর কত চান আম্মা? ঐশিকা চোখ মুছতে মুছতে কাঁদো কাঁদো গলায় বলল, কিছুই চাই না। ঘরে উপস্থিত সকলে চমকে গেল ঐশিকার কথা শুনে। হঠাৎ গম্ভীর কণ্ঠে ইফতেখার ইয়াসির বললেন, নগদ 25 লক্ষ টাকা লিখেন। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। মুহূর্তে সবার মুখ হা হয়ে গেল। ঐশিকার কান্নাও এক ঝটকায় থেমে গেল। পাশ থেকে তার বোন ইয়াসমিন ফিসফিস করে বলে উঠল, এই মেয়েও থাকবে কি না তার কি গ্যারান্টি? আগের জনকে তো বস্তা ভরে টাকা দিয়ে গেল, এখন আবার এর জন্য এত টাকার দরকার কি ভাইয়া? ইফতেখার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন ইয়াসমিনের দিকে। ওটা আমার ব্যাপার, বড়দের বিষয়ে কথা বলা বন্ধ করো। তার রাগী চোখের দৃষ্টিতে ইয়াসমিন একেবারে চুপসে গেল। ঘর নিস্তব্ধ। তারপর একে একে 6বার কবুল শব্দে ভরে উঠল চারপাশ। ঐশিকার বুক কেঁপে উঠল প্রতিবার। মনে হলো যেন প্রতিটি কবুল তার জীবনের দরজা বন্ধ করে দিচ্ছে। খাওয়া দাওয়া আয়োজন ছিল, কিন্তু ঐশিকার গলায় খাবার যাচ্ছিল না। তার চোখ ভিজে, মুখ শুকিয়ে গেছে। বিদায়ের সময় সে তার বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলল, আব্বু গো, আমি যাব না এই বেটার লগে। বুড়া পেটার সংসার আমি করব না কিছুতেই। কিন্তু শফিক রহমান অসহায় কণ্ঠে বললেন, মা, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু আমি তোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। ইফতেখার অনেক ভালো মানুষ, তোকে কষ্ট দেবে না।
তারপর কেঁদে কেঁদে ইফতেখারের হাতে মেয়ের হাত তুলে দিলেন। বাবা, আমার মেয়েটা খুব ছোট, খুব যত্নে বড় করেছি, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ইফতেখার কিছুই বললেন না, তার মুখ আগের মতোই গম্ভীর করে আছেন। ঐশিকার মা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, কিন্তু শেষমেশ ঐশিকাকে ঠেলে ঠুলে গাড়িতে বসানো হলো। তার বুক ভরা অস্বস্তি, চোখে পানি, মনে অগণিত ভয়। গাড়ি ধীরে ধীরে বেরিয়ে গেল নতুন এক জীবনের পথে, শ্বশুর বাড়ির দিকে। ঐশিকার চোখ থেকে অশ্রু দ্বারা থামল না। মনের ভেতর শুধু একটাই কথা ঘুরছিল, আমি এই মানুষটার সংসার করব না, কিছুতেই না, কিছুতেই না। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। তার অজান্তে শুরু হলো নতুন এক সংসারের গল্প, যেখানে অপেক্ষা করছে অজানা পরীক্ষা, অজানা সুখ দুঃখ, আর অচেনা এক পুরুষের ছায়া। মেজর ইফতেখার ইয়াসির। গাড়ি এসে থামলো 10তলা বিল্ডিংয়ের সামনে। দারোয়ান দ্রুত গেট খুলে দিল, যেন আগমন অনেক আগেই জানে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল কোনো আলো, কোনো সাজসজ্জা নেই। অনুষ্ঠানহীন বিয়ের কারণে বিল্ডিংটা সাদামাটা, নিস্তব্ধ, আর বাইরে রাতের আলো মৃদু ঝলমল করছে। নীরবে নিভৃতে কাগজে কলমে বন্ধন বেঁধে ফেলা হয়েছে দুজন মানুষের জীবনের নতুন অধ্যায়। গাড়ির ভেতরে তখনও ঐশিকা ঘুমিয়ে আছে, মাথা ঠেকানো ইফতেখারের কাঁধে, যেন ক্লান্তিতে ভেঙে পড়েছে একটু আগে। গাড়িতে ওঠার পরও ঐশিকা শান্ত হয়নি, চিৎকার করে কাঁদছিল একটানা। আর চোখের পানি, নাকের পানি একাকার হয়ে গিয়েছিল। বারবার কাঁদতে দেখে ইফতেখার বিরক্ত হয়ে পড়েছিল। ঐশিকাকে মুখ মোছার জন্য একটা ছোট তোয়ালে এগিয়ে দিল। ঐশিকা নিল তোয়ালেটা, তবুও কান্না থামছে না। মুখ মুছছে আর কান্না করছে। অবশেষে একসময় তার কাঁধে হাত রেখে শান্ত করতে চাইল ইফতেখার। কান্না করো না, চুপ করো প্লিজ। কিন্তু হাত পড়তে ঐশিকা কটমট দৃষ্টিতে ইফতেখারের দিকে তাকিয়ে হাত সরিয়ে দিল। চোখ মুছতে মুছতে কাঁপা গলায় বলল, আপনি আমাকে ছুবেন না, আপনার মতো বুড়োর সংসার আমি করব না। এই বলে নাক মুছা তোয়ালেটা ইফতেখারের উপর ছুঁড়ে ফেলল। কথা বলে আবার ফুপিয়ে কাঁদতে লাগলো সে। ইফতেখার কিছুই বলল না, কেবল নীরবে তাকিয়ে রইল শক্ত মুখে তার দিকে, চোখে মুখে একরাশ বিরক্তি। আরও কিছুদূর গিয়েই ঐশিকার গায়ে অস্বস্তি বর করল। ছোটবেলা থেকেই দীর্ঘ ভ্রমণে তার সমস্যা, গাড়িতে চড়লেই মাথা ঘুরে যায়, বমি বমি লাগে। আজকের দিনটা তার জন্য এমনিতেই মানসিকভাবে কষ্টের, তার উপরে এই ভ্রমণ যেন চরম বিরক্তের কারণ হয়ে দাঁড়ালো। প্রথমে সে চুপচাপ সহ্য করছিল, কিন্তু কিছুক্ষণ পর সহ্যের বাঁধ ভেঙে গেল। ইফতেখার তার অবস্থা খেয়াল করে দ্রুত ড্রাইভারকে বলল, গাড়ি থামাও কোনো নিরিবিলি জায়গায়। গাড়ি থেমে যেতেই ঐশিকা হুড়মুড় করে নেমে দৌড় দিল। কিছু দূর গিয়ে হরহর করে বমি করতে শুরু করলো। ইফতেখার একটু বিরক্ত মুখে তাকালো, নাক ছিটকালো, কিন্তু দায়িত্ব এড়ালো না। গাড়ি থেকে মিনারেল ওয়াটারের বোতল বের করে এগিয়ে দিল। ঐশিকা বোতল হাতে নিয়ে এত জোরে মুখ ধুতে লাগলো যে পানি ছিটকে গিয়ে ইফতেখারের গায়ে এসে পড়লো। ইফতেখার কটমট করে দেখালো, কিন্তু কিছু না বলে গিয়ে গাড়িতে বসে গেল। পরে ঐশিকা ধীরে ধীরে উঠে এসে গাড়িতে বসলো। মুখ শুকিয়ে গেছে, চোখ লাল। বর্তমান গাড়ি থেকে বের হতে দেরি হচ্ছে দেখে ইফতেখারের কিছু বন্ধু এগিয়ে এলো, হেসে গিয়ে খোঁচা দিল, কিরে দোস্ত, বউ নিয়ে গাড়ি থেকে নামবি না, নাকি গাড়িতে বাসর করার ইচ্ছে আছে? সবাই হেসে উঠল। ইফতেখার কোনো উত্তর দিল না, দরজা খুলে বাইরে নামলো। তারপর ঐশিকাকে ডাকলো। ঐশিকা ধীর পায়ে নেমে এলো, চোখ এখনো ফোলা। হঠাৎ ইফতেখারের ছোট বোন ইফে এসে তাকে জড়িয়ে ধরলো। ভাবি, আমি কিন্তু আপনাদের বিয়েতে থাকতে পারিনি, আমার অনার্সের 3য় বর্ষের ইনকোর্স পরীক্ষা চলছিল। ঐশিকার মেজাজ ঠিক নেই এমনিতে, ভদ্রতার খাতিলে কিছু বলল না, হাসি মুখে তার দিকে তাকালো। পাশ থেকে জেরিন, ইফতেখারের ছোট ভাইয়ের স্ত্রী, হেসে বলল, ভাড়া ভাবি, কিন্তু তোমার থেকেও অন্তত 2 পক্ষে 3 বছরের ছোট। ইফাত চমকে উঠল, কি ভালো ভাবি, বড় ভাইয়া এত কম বয়সে মেয়েকে বিয়ে করলো? বড় ভাইয়া এত বিচক্ষণ মানুষ হয়ে? এমন সময় ইফতেখারের ছোট ভাই ইরফান এগিয়ে এসে বলল, আচ্ছা তোদের হলো, তাড়াতাড়ি চল। ভাইয়া ভেতরে চলে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করছে, দেরি করলে আবার রাগ করবে। সবাই ভেতরে চলে গেলে ড্রয়িং রুমে ইফতেখার আর ঐশিকা একসাথে বসে আছে। চারপাশ ঘিরে আত্মীয় স্বজন আসলে, আত্মীয় স্বজন বলতে তাদের পরিবারই বেশি।
ইফতেখার চায়নি বড় করে বিয়ে হোক, কোনো উৎসব, কোনো তামাশা, কিছুই নয়। মা নাজমা বেগমও এতে রাজি হয়েছেন। তার কাছে সবচেয়ে বড় বিষয় ছেলে অবশেষে রাজি হয়েছে বিয়েতে। এটাই অনেক বড় স্বস্তি। সবাই খুশি, শুধু একজন বাদে, তার মুখে কোনো হাসি নেই। কিন্তু কেউ খেয়াল করলো না। প্রায় রাত 1টা বাজে। একে একে সবাই চলে গেল। ঐশিকাকে নিয়ে যাওয়া হলো ইফতেখারের রুমে। ইফতেখার তো 11টার দিকেই নিজের ঘরে ঢুকে পড়েছিল। বের হইচই এসব তার ভালো লাগে না। এখন সে বারান্দায় বসে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। তার ভঙ্গিতে যেন উদাসীনতার ক্লান্তি মিশে আছে। ঐশিকাকে খাটে বসিয়ে দিল ইফা, জেরিনার কয়েকজন কাজিন বোনেরা। তারা ফিসফিস করে হাসাহাসি করলো। পরিবেশ যেন সাফা টেনশন ঘুরছে। জেরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবি, ভাইয়া একটু গম্ভীর স্বভাবের, বেশি কথা বলে না, কিন্তু মন থেকে খুব ভালো। জেরিন একটু পিসপিস করে বলল, ভাবি সম্পর্কে আমি বড় হলেও বয়সে আমার থেকে অনেকটাই ছোট। প্রথম রাত বলে আমি একটু বলছি, অস্বস্তি লাগলে সরাসরি বলে দিবেন ভাইয়াকে। জেরিন এগিয়ে এসে আরও নিচু গলায় বলল, সব বুঝিয়ে দিলাম তো, আজকের রাত নিয়ে চিন্তা করিয়েন না। ঐশিকা কিছুটা লজ্জা পেল আর বুকের ভেতর কেঁপে উঠল। আজকের রাতের কথা ভাবতে শরীর শিরশির করে উঠল। ইফার মনটা আচমকাই খারাপ হয়ে গেল। বাসর ঘরে ঢোকার জন্য বড় ভাইয়া থেকে টাকা চাইতে পারেনি। প্রথম বিয়ের মতো আজ কেউ নাচ গান হইচই করেনি। ইফার মনে পড়ে গেল সেই রাত। ভাইয়া প্রথম বিয়ের সময় কত আনন্দ, কত উৎসব ছিল। আজ সব কিছু বদলে গেছে। কিছুক্ষণ পর তারা সবাই রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ ঘরে প্রতিধ্বনিত হলো। ঐশিকা নিঃশব্দে বসে রইল। বারান্দায় বসে ইফতেখারের দিকে একবারও তাকালো না। একটু পরে বারান্দা থেকে ভেতরে এলো ইফতেখার, হাতে ফোনটা টেবিলের উপর রেখে। এগিয়ে এসে শান্ত গলায় জিজ্ঞেস করলো, শরীর কেমন লাগছে এখন? ঐশিকা মুখ ঘুরিয়ে বলল, কিছুটা ভালো। ইফতেখার বিছানার এক কোণায় বসে বলল, তুমি চাইলে এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়তে পারো। আজ তুমি অনেক ক্লান্ত, বিশ্রাম নাও। ঐশিকা একেবারে হতবাক হয়ে তাকালো তার দিকে। এটা কেমন কথা? বাসর ঘরে এসে স্বামী বলছে ঘুমিয়ে পড়তে, পড়ো। আবার বিড়বিড় করে বলল, তুমি চাইলে মানে? না চাইলে কি অন্য কোনো ধান্দা আছে বেটা? সে উত্তর দিল না, শুধু শাড়ির আঁচল দিয়ে মুখ ডেকে তাড়াতাড়ি শুয়ে পড়ল ফ্রেশ না হয়ে। ইফতেখার কোনো কিছু আর বলল না। ফ্রেশ হয়ে এসে লাইট বন্ধ করে নিজের দিকে বিছানায় শুয়ে পড়ল। ঘর ভরে গেল নিস্তব্ধতায়। জানালার বাইরে শহরের আলো আঁধারি দূরে ঘাড়ের হন রাতের হাওয়া, কিন্তু ভেতরে ছায়া ফেললো এক অদ্ভুত নীরবতা, যেন দুজন মানুষ পাশাপাশি থেকেও আলাদা দুই পৃথিবীতে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের উপর ভারী কিছু টের পেয়ে নড়ে চড়ে উঠল ইফতেখার। চোখ খুলতেই অবাক হয়ে গেল। ঐশিকা তার বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। গতকালও যে মেয়েটা তাকে বুড়ো বলে কটাক্ষ করছিল, আর সেই যেন বাচ্চাদের মতো আঁকড়ে ধরে আছে। ইফতেখার ধীরে ধীরে তাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু ঐশিকা ছাড়ল না। ছোট্ট বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টালো, যেন আরও আঁকড়ে ধরতে চাইছে। শেষ পর্যন্ত ধীরে ধীরে আলতো করে তাকে পাশের দিকে সরিয়ে দিয়ে ইফতেখার বিছানা থেকে উঠল। ঘড়িতে তখন সকাল 5টা। ফজরের আজান ভেসে আসছে। নামাজ কখনো বাদ দেয় না ইফতেখার। প্রতিদিন নিয়ম মাফিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে। বিছানা ছাড়তেই চোখে পড়ল ঐশিকার শাড়ির অবস্থা। শাড়ির আঁচল সারা রাত ধরে ইফতেখারের পিঠের নিচে চাপা পড়েছিল। একটু গভীরভাবে খেয়াল করতেই দেখল ঐশিকার শাড়ু হাঁটু পর্যন্ত উঠে গেছে। ফর্সা পা দুটো একেবারে পুতুলের মতো লাগছে। সে নিজে শ্যাম বর্ণের পুরুষ, তাই হয়তো ফর্সা জিনিস তার কাছে অদ্ভুতভাবে আকর্ষণীয় লাগে। ইফতেখার নিজেকে সামলালো। নিজের ভেতর অদ্ভুত এক অনুভূতি খেলা করছিল। সত্যি বলতে পুরুষ মানুষ সে, তার উপর ঐশিকা এখন তার বৈধ স্ত্রী। তবুও সে কখনোই চায় না হঠাৎ করে কিছু করে ফেলুক। নিজের চোখ নিচু করে এগিয়ে গেল, শাড়ির আঁচলটা ঠিক করে দিল, তারপর ওয়াশরুমে ঢুকে পড়ল। সকাল প্রায় 9টায় ঘুম ভাঙল ঐশিকার। দীর্ঘ জার্নির কারণে শরীর খুব ক্লান্ত ছিল, তাই রাতেই তাড়াতাড়ি ঘুম এসে গিয়েছিল। জেগে উঠে প্রথমে অচেনা ঘর দেখে একটু ঘাবড়ে গেল, কিন্তু ধীরে ধীরে গতকালকে সব স্মৃতি মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল।
রুমে একা বসে নিজেই ভিড় করলো, ওই বুড়ো বেটা কোথায় গেল? বারান্দায় বসে আছে নাকি আবার? বারান্দায় উঁকি দিয়েই দেখলো সেখানে নেই, নিশ্চয়ই বাইরে গেছে। হাফ ছেড়ে বাঁচলো ঐশিকা। এখন তার দরকার লম্বা একটা শাওয়ার। গোসল করতে হলে কাপড় লাগবে, একটু খুঁজে খাটের কাছে নিজের ব্যাগটা ফেল, সেখান থেকে একটা বেগুনি রঙের শাড়ি বের করে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। কিন্তু শাড়ি পরতেই আবার সমস্যায় পড়লো, সে তো কখনোই ঠিকঠাক শাড়ি পরতেই জানে না। বাসায় সবসময় মাই পরিয়ে দিত, যাই হোক কোনোভাবেই পেঁচিয়ে নিল শরীরে আর বেরিয়ে এলো। ভেজা কাপড় চোপড় বারান্দায় মিলতে গিয়ে কাজ শেষ করলো। তারপর রুমে ফিরতেই চোখে পড়ল তার সেই বুড়ো বরটা। ইফতেখার ঠিক তখনই রুমে ঢুকেছে। ঐশিকের সামনের দিকে এগোতেই দপাস করে তার শাড়ি খুলে পড়ে গেল মেঝেতে। ইফতিকার হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। ইফতেখার প্রথমে হা করে তাকিয়েছিল, কিন্তু পরবর্তীতে ইফতেখার অস্বস্তি হবে ভেবে দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল। ঐশিকা হতভম্ব হয়ে নিজের শাড়ি ঠিক করার কথাই ভুলে গেল। ঠিক তখনই রুমে ঢুকে পড়ল ইফা। বড় ভাই আর ভাবিকে একসাথে এমন অবস্থায় দেখে সে হকচকিয়ে গেল। কিছু না বলে তাড়াহুড়ো করে সরি বলতে বলতে দৌড়ে বেরিয়ে গেল। ঐশিকা তাড়াহুড়ো করে শাড়িটা গায়ে পেঁচিয়ে নিল কোনো মতে, কিন্তু সে বুঝতেই পারল না ইফা কেন এভাবে পালিয়ে গেল। নিজের মনে বিরক্ত হয়ে সে বিড়বিড় করতে লাগলো, আরে মেয়ে তুই কেন লজ্জা পাবি? তুই তো মেয়ে, আসল কাহিনী না বুঝে এভাবে পালিয়ে যাওয়ার কি দরকার ছিল? ইশিকে বিড়বিড় করতে দেখে ইফতেখার রাগী গলায় বলল, কমন সেন্স নেই নাকি তোমার? শাড়ি যদি ঠিকমতো পরতে না পারো তাহলে এইভাবে পরে ঘুরে বেড়াও কেন? কে বলেছে যেটা সামলাতে পারো না সেটা পড়তে? ঐশিকা তেতে উঠে জবাব দিল, কি বললেন? আমার কমন সেন্স নেই? বরং আপনারই নেই। ঘরে ঢোকার আগে নক করতে হয় জানেন না? একটা মেয়ে কী অবস্থায় থাকতে পারে সেটা বোঝেন না? ইফতেখার ঠান্ডা চোখে তাকিয়ে বলো, ওহ তাই নাকি? এখন আমার নিজের রুমে ঢুকতে হলে তোমার অনুমতি নিতে হবে? ঐশিকা গলাটা আরও উঁচু করে বলল, হ্যাঁ 100 বার নিতে হবে। আপনার দৃষ্টি তো ভালো না, বুড়ো লুচু একটা। কেমন ড্যাব করে তাকিয়েছিলেন, মেয়ে মানুষই প্রথম দেখলেন নাকি? এজন্যই মনে হয় আগের বউ টিকলো না, নিশ্চয়ই আপনার চরিত্রে সমস্যা ছিল। ইফতেখারের মুহূর্তে রাগে শরীর কাঁপতে লাগলো, তার চোখ লাল হয়ে উঠল। ঐশিকা প্রথমে শক্ত গলায় কথা বলল, এবার একটু ভয় পেয়ে গেল। ইফতেখার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গম্ভীর মুখে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। আজ বসার ঘরে অন্যরকম আয়োজন, পুরো পরিবার, ভাড়াটিয়া, কাছের আত্মীয় স্বজন সবাইকে ডাকা হয়েছে একসাথে খাওয়া দাওয়ার জন্য। এ যেন ছোটোখাটো দাওয়াতের মতো পরিবেশ। ঘরে ঘরে ব্যস্ততা, রান্নাঘরে দম ফেলার ফুসরত নেই। ঐশিকে একটু নার্ভাস হয়ে গিয়েছে, তবে তার যা জেরিন এসে তাকে অনেকটা সামলে দিল। আজকে জেরিন নিজে হাতে তাকে পরিয়ে দিল খয়েরি রঙের শাড়ি। শাড়িটা সাদামাটা হলেও ঐশিকার গায়ের রঙে যেন একেবারে আলোকিত হয়ে উঠল। ফর্সা মেয়ে ঐশিকা, তাকে সাজাতে আলাদা কিছু লাগে না, তাই জেরিন খুব হালকা করে সাজিয়ে দিল। গায়ে একটু ফেস পাউডার, ঠোঁটটা খয়েরি লিপস্টিক চোখে পাতলা করে কাজল টেনে দিল। এতেই তাকে পরীর মতো লাগছে। জেরিন তাকিয়েই বলে উঠল, মাশাল্লাহ ভাবি, কি সুন্দর লাগছে আপনাকে, একেবারে পরীর মতো। ঐশিকা মুচকি হেসে বলল, ইস আপু লজ্জা দিয়েন না। জেরিনও পর্ষা, তবে ঐশিকার মতো উজ্জ্বল রূপ তার নেই, ঘরের অন্য কারোও না। ইফতেখারের পরিবারের সবাই মোটামুটি শ্যামলা বর্ণের, তাই আজ ঐশিকাকে দেখে সবার চোখ বিস্ময়ে। এমন সময় হুট করে জেরিনের 3 বছরের ছেলে জায়ান দৌড়ে ঢুকলো ঐশিকার ঘরে। আসলে সে তার মাকে খুঁজতে এসেছিল। এসে মাকে জড়িয়ে ধরল, তারপর খেয়াল করলো পাশে বসা নতুন মুখকে, কৌতূহলী চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঐশিকা ডাক দিল, আসো বাবু এদিকে আমার কাছে। জায়ান কাছে যেতে সে তাকে কোলে তুলে নিল, ছোট্ট গুলুমুলু গাল দুটো টেনে টুকুস করে চুমু খেলো। জায়ান খিলখিল করে হেসে উঠল। দৃশ্যটা দেখে জেরিনের মন ভরে গেল। একটু পর একে একে সবাই এসে ঐশিকাকে দেখে গেল। সবাই অবাক, কারণ বাড়ির ভাড়াটিয়া বেশিরভাগই জানে ইফতেখার একজন ডিভোর্সি পুরুষ। আজ যখন তার নতুন বউকে চোখে দেখল তখন সবার মুখেই বিস্ময়। কেউ ফিসফিস করে বলছে, আরে ইফতেখারের বউটা কি সুন্দর, একেবারে টুকটুকে পর্ষা।
এমন মেয়ে কোথা থেকে ফেলো কে জানে, কিছু মুখে হয়তো হিংসের আভাসও আছে। তবে সেসব পাত্তা দিল না ঐশিকা, যদিও ভেতরে ভেতরে সে বিরক্ত হচ্ছিল। তবুও ভদ্রতার খাতিরে চুপচাপ হাসি মুখে বসে রইল। বিকেলের দিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার মতো চলে গেল। তখন যেন হাঁপ ছেড়ে বাঁচল ঐশিকা। এত মানুষের ভিড়ে তার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু এখনো পর্যন্ত সে কিছুই খায়নি। কারণ তার শাশুড়ির নির্দেশ, স্বামী ছাড়া খেতে বসা যাবে না। বেচারি ঐশিকা সারাদিন না খেয়ে বসে আছে, অথচ তার স্বামী ইফতেখারের সারাদিন কোনো হদিস নেই। মনে মনে বিরক্ত চাড়ল, বুড়ো না বলে কি বলবো ওকে। দেখতে সুদর্শন কিন্তু আমার কাছে তো বয়সের দিক থেকে বুড়োই লাগে। তবে কথা বলার ধরনটাও মাশাল্লাহ, মার্জিত ব্যবহার, ভদ্রতা, এই দিয়েই আমার বাবাকে বশ করেছে মনে হয়। আহারে, বাবাও কি সরল মানুষ। মনে মনে কিছু সুন্দর গালি দিয়ে ধুয়ে দিল ইফতেখারকে। ঘড়ির কাঁটা তখন 11টার ঘরে। সারা বাড়ি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এসেছে। হঠাৎ দরজা খুলে ঘরে প্রবেশ করল ইফতেখার। ঐশিকা তখন বিছানা গুছাতে ব্যস্ত, একবারও তাকালো না তার দিকে। ইফতেখার সোজা আলমারি থেকে তোয়ালে বের করে নিল আর তাড়াতাড়ি ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বের হতেই ঐশিকা শান্ত স্বরে বলল, আম্মা আপনার আর আমার খাবার রুমে দিয়ে গেছে, আপনাকে বলেছে খেতে। ইফতেখার ছোট্ট করে উত্তর দিল, আমি খাবো না, বাইরে খেয়ে এসেছি। ঐশিকা থমকে গেল। এখন সে কি করবে? নিজে খেলে আবার শাশুড়ি রাগ করবে না তো? শাশুড়িটা এমনিতেই খিটখিটে স্বভাবের, সব কিছু নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। ছেলেমেয়েরা পর্যন্ত তার কথার বাইরে যায় না। ঐশিকা বাড়ি প্রথম দিন এসেই বুঝে ফেলেছে শাশুড়ি আসলে চান সবাই তার মুঠোয় থাকুক। আর ইফতেখার, সেই তো মায়ের সবচেয়ে বড় ভক্ত। তবে ঐশিকা কারো কথা শুনে চলার মেয়ে না। সে চুপচাপ টেবিল থেকে খাবার এনে বসে পড়ল খেতে। খেতে খেতে মনে মনে বিড়বিড় করতে লাগলো, শাশুড়ি গুষ্টি কিলাই, দেখি আপনি কি করতে পারেন আমার। সারাদিন না খেয়ে বসে আছি, আর তার ছেলে বাহিরে থেকে পেট ভরে খেয়ে এসেছে। মুখে গাল ভরে ভাত চিবাতে চিবাতে আরও কটাক্ষ করলো মনে মনে, বদমেজাজি মহিলা, সবসময় ব্রু কুচকে তাকিয়ে থাকে। আমাকে ভয় দেখাবে ভেবেছে নাকি? আমি ঐশিকা, দম থাকলে আমার সাথে ঝগড়া করে জিতুক। তারপর আবার বিড়বিড় করে উঠল, আপনি যদি বাঘ হন তবে আমি কিন্তু সিংহে, দাঁতে দাঁত চেপে তোর জুলুম সহ্য করব নাকি। খাওয়া শেষ করে ঐশিকা পানির গ্লাসটা টেবিলে রাখলো। বাইরে টিকটিক শব্দ করছে। ঘড়ির কাঁটা যেন তার বিরক্তি বাড়িয়ে দিচ্ছে। একদিকে বিরক্তি, অন্যদিকে কেমন এক অজানা অনুভূতি। সে ভেতরে ভেতরে জানে ইফতেখার সুদর্শন, মার্জিত, ভদ্রলোক, কিন্তু তারপরও তাকে বুড়ো বলে ডাকা যেন অভ্যাসে পরিণত হয়েছে। চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে বিছানার দিকে অগ্রসর হলো। খাওয়া দাওয়া সেরে রাতের ক্লান্তি নিয়ে বিছানায় শুতে গেল ঐশিকা। ঘরে অল্প আলো জ্বলছে, বাইরে নীরবতা, কিন্তু ইফতেখার তখনও জেগে আছে, এক হাত কপালে রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে। তার মুখে যেন কোনো ভাবনার চাপ। ঐশিকা পাশে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ভেতরে ভেতরে তার মন খচখচ করছে। সকালে সে ইফতেখারকে অপমান করেছিল, তা হয়তো ইফতেখারকে আঘাত করেছে। লোকটা সারাদিন বাসায়ও আসেনি, হয়তো খুব কষ্ট পেয়েছে। ঐশিকা ধীরে ধীরে ইফতেখারের দিকে একটু এগিয়ে এলো। ইফতেখার এর শরীর থেকে এক অদ্ভুত সুগন্ধ আসে, যা ঐশিকার কাছে খুব ভালো লাগে। সে সাহস সঞ্চয় করে ফিসফিস করে বলল, বিকেলে কোথায় ছিলেন? সবাই আপনার জন্য অপেক্ষা করছিল। ইফতেখার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু কাজ ছিল, তাই আসতে দেরি হয়েছে। কথা শেষ করে সে আবার চুপ করে গেল। ঐশিকা এবার আর কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে ঘুমের ভান করার চেষ্টা করল। কিন্তু আচমকা সে টের পেল তার ব্লাউজের বোতাম কেউ আস্তে আস্তে খুলছে। চমকে উঠে লাফ দিতে চাইল, কিন্তু মুহূর্তে ইফতেখারের শক্ত পেশিবহুল হাত তাকে আটকে দিল। ছাড়ুন, ঐশিকা ক্ষিপ্ত কণ্ঠে বলল, কিন্তু ইফতেখার বিন্দুমাত্র নড়ল না, বরং আরও কাছে টেনে নিয়ে তার ঠোঁটে নিঃশব্দ এক দীর্ঘ চুম্বন বসিয়ে দিল। ঐশিকার চোখ রাগে লাল হয়ে উঠল। সে ঠেলে দূরে সরানোর চেষ্টা করতে করতে বলে উঠল, আমি ঠিকই বলেছিলাম সকালে, আপনি চরিত্রহীন লোক, আমাকে জোর করছেন, লজ্জা নেই আপনার?
এতটুকু নিরীহ বাচ্চা মেয়ের উপর অত্যাচার করছে। ইফতেখার এবার একটু থামলো। তার চোখে কোনো রাগ নেই, বরং অদ্ভুত দৃঢ়তা, শান্ত অথচ কঠিন কণ্ঠে সে বলল, চরিত্রহীনদের লজ্জা থাকে? তুমি কোনোদিন দেখেছ? আর শোনো ঐশিকা, আমি তোমাকে বিয়ে করেছি শুধু নামমাত্র সম্পর্কের জন্য না। বউকে ভালোবাসা, কাছে টানা, এ আমার অধিকার। তুমি না চাইলে তবুও তোমাকে শুনতে হবে আমার কথা। এটা সম্পর্কের নিয়ম, তাই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। কথা বলে ইফতেখার আবারও তার জামার দিকে হাত বাড়ালো। ঐশিকা শিউরে উঠল। ঐশিকার মনে হয় 500 কেজির বস্তা তার উপর পড়েছে। তার বুক ধড়ফড় করছে, রাগে চোখ জ্বলছে, কিন্তু একই সাথে ভেতরে ভেতরে সে দ্বিধায় আটকে যাচ্ছে। একদিকে নিজের প্রতিবাদ, অন্যদিকে সম্পর্কের অদৃশ্য টান। রাতের নিস্তব্ধতায় তাদের নিঃশ্বাসের শব্দে ঘরটা ভারী হয়ে উঠল। সকালে সূর্য আলো বিছানায় এসে পড়ল। আলো এসে প্রথমে ছুঁয়ে গেল ইফতেখারের চোখ। হালকা বিরক্তি নিয়ে এসে চোখ মেলে তাকালো। তারপর ঠোঁটে মৃদু একটা হাসি ফুটল, কারণ তার বুকের ভেতর মাথা গুজে শুয়ে আছে ঐশিকা। কাল রাতের অশান্তি, কান্না, রাগ, সব কিছুর পরে এই ছোট্ট মেয়েটা এখন তার বাহুডোরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সেই মুহূর্তটা যেন অমূল্য হয়ে গেল ইফতেখারের কাছে। সে আলতো করে হাত বাড়িয়ে ঐশিকার এলোমেলো চুলগুলো কানের পাশে সরিয়ে দিল। নিঃশ্বাস ফেলে কপালে একটি চুমু খেলো। চুমুর উষ্ণতা পেয়ে ঐশিকার ঘুম ভেঙে গেল। চোখ মেলে প্রথমেই বুঝতে পারল সে ইফতেখারের বাহুডোরে শুয়ে আছে। মুহূর্তে অস্থির হয়ে নড়েচড়ে উঠল। উঠে যাওয়ার চেষ্টা করতে ইফতেখার হেসে বলল, রাগ করেছ? করলেও কিছু করার নেই, তুমি আমার বিবাহিত স্ত্রী, তাই এগুলো প্রায় হবে। নিজেকে মানসিকভাবে তৈরি করো। ঐশিকার ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, কোনো উত্তর দিল না। চোখের কোনো অশ্রু জমে উঠল। শরীরের প্রতিটা জায়গায় যেন ব্যথায় ভরে আছে, তবু কিছু বলল না। কষ্টটুকু বুকের ভিতর চেপে রাখলো। ইফতেখার এবার নরম স্বরে বলল, চলো উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও। ঐশিকা এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। শরীরে চাদর পেঁচিয়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল। দরজা বন্ধ করার আগে একবার চোখ তুলে তাকাল ইফতেখারের দিকে। তার চোখ মুখে যেন মিশে আছে অভিমানের ছোঁয়া। ডাইনিং রুমে আজ একটু ভিন্ন পরিবেশ। ঘরে অতিথি এসেছে। ইফতেখারের দাদা দাদি গ্রামে থাকে। তারা বেশিরভাগ সময় ছোট ছেলের বাসাতেই থাকেন, কারণ শহরে তাদের দম বন্ধ হয়ে আসে 4 দেয়ালের ভিতরে। ইফতেখারের বিয়ে উপলক্ষে এবার বড় ছেলের বাসায় এসেছেন। আজ সকালের নাস্তার টেবিলে সবাই একসাথে বসেছে। কেবল দাঁড়িয়ে আছে ঐশিকা আর জেরিন। শাশুড়ি স্পষ্ট বাসায় বলেছে, বাড়ির বউরা সবার সাথে টেবিলে বসে খায় না, সবার খাওয়া শেষ হলে যা থাকে তখন খেতে হয়। কথাটা ঐশিকার কানে বাজল। গত কয়েকদিনের ঘটনাগুলো তার ভেতরে জমে থাকা আগুনকে আরও উস্কে দিল। কিন্তু সে কিছুই বলল না, দাঁড়িয়ে রইল নীরবে। ইফতেখার টেবিলে বসে খাচ্ছে, কিন্তু মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে ঐশিকার দিকে। তার মনে হচ্ছে মেয়েটার রাগই ফুঁসছে, কিন্তু সামলাচ্ছে কোনোভাবে। এদিকে জেরিনকে দেখে ঐশিকার মন আরও খারাপ হলো। 5 বছর হলো বিয়ে হয়েছে, তবু এখন এই ঘরে তার সম্মান নেই। সব কাজ করানো হয় তাকে দিয়ে। বিশেষ করে বড় ননদ ইয়াসমিন যেন পিছু লেগেই আছে। ইয়াসমিনের 5 বছরের ছেলে সকাল থেকে এটা ওটা ভেঙে ফেলে, আর নিজের ছেলেকে সামলানোর বদলে ছেলেকে আরও উৎসাহ দেয়। ঐশিকা মনে মনে ভাবতে লাগলো, এই ননদ আর শাশুড়ির সাথে টিকতে হলে আমাকে অন্যভাবে চালাকি করতে হবে। দাঁড়া বুড়ো মেজর, তোমাকে আমার আঁচলে বাঁধতে হয়, তা এই ঐশিকা ভালো করে জানে। তার ঠোঁটে মৃদু হাসি ফুটল। ইফতেখার চোখে সেটা ধরা পড়ল। সে অবাক হয়ে ব্রু কুঁচকে তাকালো। দুপুরের খাবারের সময় আবারও একই দৃশ্য। সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে, কিন্তু ঐশিকা জেরিন দাঁড়িয়ে আছে এক পাশে। ঐশিকার একদম বিরক্তি লাগছে সব কিছু। এই তথাকথিত ভালো মানুষই তার একেবারেই সহ্য হচ্ছে না। টেবিলে বসা অবস্থায় হঠাৎ শ্বশুরের কণ্ঠে ভেসে এলো, মা তোমরা বসে পড়ো খেতে, আর দাঁড়িয়ে কেন? শ্বশুরের গলায় আন্তরিকতা ছিল, কিন্তু এরপরে শাশুড়ি পরাণ কাটলেন। বাড়ির বউরা একসাথে টেবিলে বসে খেতে নেই। সবার খাওয়া শেষ হলে যা থাকে তাই খেতে হয়। ঐশিকা এমনিতেই মুখ ফাতলা মেয়ে, তার উপরে এসব কথা তার আর হজম হলো না। সে সাথে সাথেই বলে উঠল, আপনিও তো এই বাড়ির বউ, তাহলে আপনি এখন খেতে বসেছেন কেন? চামচের শব্দ থেমে গেল। কেউ আর খাবার মুখে তুলল না। সবাই বিস্ময়ে তাকিয়ে আছে ঐশিকার দিকে।
ইফতেখার তার স্ত্রীর দিকে তাকিয়ে রইল শান্ত চোখে, কোনো রাগ নেই, যেন শুধু দেখছে পরিস্থিতি। শাশুড়ির চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, মনে হয় এখনই ঝড় নেমে আসবে। সেই ফাঁকে ননদ ইয়াসমিন মুখ খুলল। দেখছো মা, তোমার মুখের উপরেই কথা বলছে, এখনই শুরু করেছে, কদিন পর কি হবে কে জানে। কথাটা শেষ হলেও ইয়াসমিন আর বেশি কিছু বলতে পারল না, কারণ বড় ভাই ইফতেখার টেবিলে বসেছিল। ভাইয়ের সামনে সে সাহস ফেল না। বাসার সবাই জানে এই বাড়িতে শাশুড়ির কথাই শেষ কথা। ছেলেমেয়েরা সবাই অন্ধভক্ত, মা যা বলে তাই সঠিক, তার উপরে কেউ কথা বলে না। এমনকি শ্বশুরও কখনো মুখের উপর কথা বলে না। তাই ঐশিকের প্রতিবাদটা সবার জন্য ছিল অপ্রত্যাশিত। খাওয়া শেষ হতেই সবাই টেবিল ছেড়ে চুপচাপ উঠে গেল। পরিবেশ এমন ভারী হলো যে কেউ মুখ খুলল না। বিকেলে ইফতেখার বাসায় নেই, কোথাও কাজে গেছে। বসার ঘরের বড় সোফায় একা বসেছিল ঐশিকা। জেরিনও ছিল কিছুক্ষণ, কিন্তু ছেলেকে ঘুম পাড়াতে রুমে চলে গেছে। একটু পর ঐশিকা ভাবল, এই মেয়েটার জন্য সত্যিই খারাপ লাগে। 5 বছর হলো জেরিন আর ইফাদের বিয়ে। এই 5 বছরের ননদ আর শাশুড়ি মিলে তাকে রাত ছাড়া একটু বিশ্রাম নিতে দেয় না। সারাদিন অমানসিক পরিশ্রম করেও জেরিন কোনো দিন প্রশংসা পায় না। ঐশিকা নিজের চোখে দেখেছে, একটা মুহূর্তের জন্য জেরিনকে শান্তিতে বসতে দেয় না। এই ভাবনাতে হঠাৎ দরজার দিকে চোখ গেল। রুমে ঢুকলো ইয়াসমিন, মুখে কেমন যেন হাসি। মনে মনে ফোন দিয়েটে এসেছে, সেটা তার চোখের কোনো স্পষ্ট। সে ঢুকে হাঁক ছাড়ল, জেরিন। ডাক শুনে জেরিন তাড়াতাড়ি বেরিয়ে এলো। তখনই ইয়াসমিন মিষ্টি গলায় বলল, আরিয়ান বাগানে বল খেলতে গিয়ে জামা কাপড় সব নোংরা করে এসেছে, তাই ও গোসল করছে। তুমি দয়া করে ওগুলো ধুয়ে দিও, আমি একটু পার্লারে যাচ্ছি, দরকারি কাজ আছে। কথাটা খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেও এর পেছনের উদ্দেশ্য সবাই বোঝে। এই ধরনের কাজ ইয়াসমিন প্রায় জেরিনকে দিয়ে করায়। জেরিন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার ছেলে জায়ান এসে কান্নাকাটি শুরু করলো। মাকে বুকে না পেয়ে অস্থির হয়ে উঠেছে। তাই জেরিন বাধ্য হলো ছেলেকে নিয়ে রুমে ফিরে যেতে। ইয়াসমিন এবার সুযোগটা কাজে লাগালো। কুটিল হাসি দিয়ে ঐশিকের দিকে ফিরে বলল, ভাবি, বুঝতেই পারছেন আমার একটু জরুরি কাজ আছে, আর আরিয়ানের জামাগুলো একেবারে নতুন, এখন ধোয়া না হলে ময়লার দাগ বসে যাবে। তাই ভাবছিলাম আপনি যদি একটু কষ্ট করে জেরিনের বদলে এগুলো ধুয়ে দেন। কথা শেষ হতে না হতেই ঐশিকার চেহারা রাগে লাল হয়ে উঠল। তার ফর্সা মুখে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে, মনে হলো তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সে চোখ বড় বড় করে তাকে চিৎকার করে উঠল, কি বললেন আপনি? তার কণ্ঠ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে সারা বাড়ি কেঁপে উঠল। বাসায় যারা ছিল সবাই দৌড়ে এলো। মুহূর্তে পুরো পরিবার বসার ঘরে জড়ো হলো। বসার ঘরে তখন অদ্ভুত এক নীরবতা। ইফতেখার বাদে সবাই উপস্থিত। পরিবেশ ভারী হয়ে আছে, যেন ঝড় আসার আগে যেমন থমথমে পরিস্থিতি বিরাজ করে। ঐশিকার রাগে পুরো মুখ লাল হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনার ছেলের কাপড় চোপড় দেবো? কোন সাহসে আপনি আমাকে এসব কথা বললেন? তার শাশুড়ি নাজমা বেগম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, দুলে কি তোমার হাত পচে যাবে? বড় বউ হয়েছ বলে কোনো দায়িত্ব নেই? আমার মেয়ে বাইরে যাবে, তাই তো তোমাকে বলেছি একটু ধুয়ে দিতে। এর জন্য এত চিল্লাচিল্লি করার কি আছে? ভদ্রঘরে এসেও বস্তির মতো আচরণ করছো কেন? ঐশিকা এবার তীব্র রাগ নিয়ে বলল, আমি কি আপনাদের বাড়ির চাকরানি? এত বড় বউ করেন? তাহলে কোন সাহসে আপনার মেয়ে তার বড় ভাবিকে বলে সন্তানের নোংরা জামা ধোয়ার জন্য? এটা কি আমার কাজ? এবার ইয়াসমিন ফোড়ন কেটে বলল, এজন্যই তো বলি মা, ছোটলোক পরিবার থেকে বউ আনতে নেই। দেখো কিভাবে চাটাং চাটাং করে কথা বলে। বাইয়ে এত টাকা কাবিন করলো, সব মাঠে শেষ হলো। এরকম মেয়ের জন্য সব টাকাই নষ্ট হলো। ঐশিকার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। সে কাঁদছে, চোখ দিয়ে অজোরে পানি পড়ছে। ঠিক তখনই মেন দরজা খুলে ভেতরে ঢুকলো ইফতেখার। তার চোখ আটকে গেল ঐশিকার উপর। সে কাঁপছে, রাগে আর কষ্টে ফুপিয়ে কাঁদছে। ইফতেখারের বুক মোচড় দিয়ে উঠল। কি হয়েছে এখানে? গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো সে এবার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আম্মা কি হয়েছে ঐশিকার? ওইভাবে কাঁদছে কেন? নাজমা বেগম কিছু বলার আগে ঐশিকা আর কিছু না ভেবেই দৌড়ে গিয়ে ইফতেখারের বুকে মুখ লুকালো। কান্না থামছেই না।
ইফতেখার আলতো করে মুখটা তুলে বলল, তুমিই বলো ঐশিকা, কি হয়েছে? আমি কয়েক ঘন্টার জন্য বাইরে গেলাম, আর এত বড় কি ঝামেলা তৈরি হলো? ঐশিকা কাঁপা কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমাকে আপনার বোন ইয়াসমিন বলছে আমি নাকি তার ছেলের নোংরা কাপড় ধুয়ে দিতাম। আমি না করতে চাইলে আপনার মা আর বোন দুজনে মিলে আমাকে ছোট লোক, বস্তির মেয়ে, আরও কত কি বলে অপমান করলো। আমি কোনো দিন নিজের জামা কাপড়ও ধুইনি, সবসময় আম্মু আমার কাপড় ধুয়ে দিত। অথচ আমি এখানে এসে আপনার বোনের সন্তানের নোংরা জামা ধুবো? আমি পারবো না বলছি। আর তখনই আপনার মা বোন আমাকে অপমান করতে লাগলো। বাক্য শেষ করতে পারল না ঐশিকা, আবারও কান্নায় ভেঙে পড়ল। ইফতেখার চোখ মুহূর্তে লাল হয়ে উঠল। সে সরাসরি তাকালো ইয়াসমিনের দিকে, যা দেখি ইয়াসমিনের সাথে নাজমা বেগমও ভয় পেয়ে গেল। ইয়াসমিন দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর কাঁপছে ভয়ে। সামনে দাঁড়ানো মানুষটা তার ভাই ইফতেখার। চোখ দুটো রাগে লাল হয়ে আছে ইফতেখারের। বাড়ির সবাই জানে এই বাড়িতে একমাত্র মানুষ যাকে ইয়াসমিন সত্যিই ভয় পায়, সে তার বড় ভাই ইফতেখার। ভাইয়ের সামনে কখনো সে তেমন কিছু বলে না, কিন্তু আড়ালে মা নাজমা বেগমকে কুপরামর্শ দিয়ে আজ পর্যন্ত ভাইয়ের কাছ থেকে অনেক টাকা হাতিয়েছে। শুধু টাকা নয়, তার ভাইয়ের জীবনের সবচেয়ে বড় ক্ষতিটাও তো সে নিজেই করেছে, আর সেই কথাটা আজও অজানা সবার। ইফতেখার গম্ভীর গলায় বলল, তুই এসব কথা ঐশিকাকে কেন বলেছিস? তোর ছেলের জামা কাপড় অন্য কেউ ধোবে কেন? তুই সারাদিন বাসায় বসে করিসটা কি? ইয়াসমিন তোতলাতে তোতলাতে বলল, না মানে আসলে ভাইয়া। ইফতেখার হাত তুলে থামিয়ে দিল। কণ্ঠ আরও কঠিন হলো, যা বলার স্পষ্টভাবে বল, কথার সঠিক উত্তর দে। ইয়াসমিন সাহস করে বলল, ভাইয়া আসলে আমি একটু পার্লারে যাচ্ছিলাম, তাই জেরুনকে বলেছিলাম দুই দিতে, কিন্তু ও জায়ানের জন্য পারল না, তাই ভাবিকে বলেছিলাম, এই আর কি। ইফতেখার এবার গর্জে উঠল, জেরিনই বা তোর কাজ করবে কেন? ওর নিজের সংসার আছে, নিজের সন্তান আছে, সারাদিন সে কাজ করে, আর তুই বিকেলবেলা তুই পার্লারে যাওয়ার কি দরকার? সাজগোজ করতে এত টাকা উড়াস। তাহলে আসিফ যা আমাকে বলেছে সবই সত্যি? ইয়াসমিন কেঁপে উঠে বলল, কি অভিযোগ করেছে আসিফ তোমাকে ভাইয়া? ইফতেখার ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, তুই প্রতি মাসে পার্লারের পিছনে 10 থেকে 15 হাজার টাকা খরচ করিস। এতে আসিফ মাস শেষে সংসারের খরচ চালাতে হিমশিম খায়। এটা কি সত্যি না? ইয়াসমিন মুখ নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল, উত্তর দেবার সাহস পেল না। ইফতেখার এবার আরও কঠিন গলায় বলল, আর তুই এখন এই বাড়িতে আছিস কেন? 1 মাস ধরে বসে আছিস আমার বিয়ের জন্য। বিয়ে তো শেষ হয়েছে, এখন গিয়ে নিজের সংসারে মন দে। আমি তোর শ্বশুর বাড়ি থেকে কোনো অভিযোগ যেন না শুনি, বুঝছিস? কথাগুলো শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। নাজমা বেগমও মুখ খুললেন না, কারণ তিনি জানেন ছেলের সামনে এ সময় কিছু বললে উল্টো ফল হবে। ইফতেখার আসলে আরও অনেক কিছু বলতে চেয়েছিল, বিশেষ করে তার মাকে, কিন্তু মাকে সে সবসময় সম্মান করে, তাই মুখ বন্ধ রাখলো। রাগে ভেতরটা জ্বলছিল, তবু ঠান্ডা থাকলো। তারপর হঠাৎ ঐশিকার হাত ধরে টেনে নিতে লাগলো নিজের রুমের দিকে। যাওয়ার সময় ঐশিকা পিছন ফিরে শাশুড়ি আর ইয়াসমিনের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। সেই হাসির মানে পরিষ্কার, সে আজকে যুদ্ধে যেতে গেছে। ওই হাসি দেখে ইয়াসমিনের বুকের ভেতরটা ফুঁসে উঠল, কিন্তু কিছু বলার সাহস পেল না। নাজমা বেগমও ঠোঁট কামড়ে রইলেন, কারণ তিনি বুঝলেন ইফতেখারের সামনে আজ কিছু বলার সময় না। রুমে ঢুকে ইফতেখার ঐশিকাকে খাটে বসিয়ে দরজা বন্ধ করে দিল। ঐশিকা চোখ দুটো কান্নায় ফুলে উঠেছে, লালচে হয়ে গেছে, নাকের পানি টানতে বারবার। ঐশিকার চেহারা দেখে তার বুকের ভেতরটা নরম হয়ে গেল। মনে হলো আদর করে বুকে টেনে নেয়, গালে একটা চুমু খায়, কিন্তু সে কাজটা করলো না, বরং উল্টো আসমকে এক ধমক দিল। শোনো ঐশিকা, আম্মার জন্যই মূলত আমার এই বিয়ে করা, তোমাকে আমি না, আম্মাই পছন্দ করেছে প্রথমে। তুমি আমার স্ত্রী, আমি তোমাকে যত্নের কোনো কমতি রাখবো না কখনো। তেমনি আম্মার সাথে বেয়াদবি করলেও তোমাকে শাস্তি দিব। আম্মা গুরুজন মানুষ, আজ পর্যন্ত আমরা তার মুখের উপর কোনো দিন কথা বলিনি।
আর তুমি কোন সাহসে তার মুখে মুখে কথা বলো? দুপুরে খাবার টেবিলে তুমি বেয়াদবি করেছো আম্মার সাথে, তখন কিছু বলিনি, কারণ আমি চাইনি সবার সামনে তোমাকে ছোট করতে। ইফতেখার আবার বলল, আমি যেন আর কোনোদিন তোমাকে আম্মার সাথে তর্ক করতে না দেখি, মনে রেখো। ঐশীকে চুপচাপ মাথা নিচু করে শুনতে লাগলো, গলাটা কাঁপছে, তবুও বলে উঠল, 100 বার বলবো যে আমাকে কথা শোনাবে, আমি তাকে ছাড়বো না। ইফতেখারের মেজাজ খারাপ হলো, আর কোনো কথা না বলে গদগদ করে উঠে চলে গেল। তার মাথা গরম হয়ে আছে, এখন তার ভীষণ প্রয়োজন একটা সিগারেট। রুমের আলমারির ড্রয়ার থেকে সিগারেট বের করে জ্বালালো, দুয়ার কুণ্ডুলে উঠতে লাগলো বাতাসে। ডিভোর্সের পর থেকেই সিগারেট তার নিত্যদিনের সঙ্গী, অথচ একসময় এই মানুষটি সিগারেট ছুঁয়েও দেখেনি। তার প্রথম স্ত্রী মুনিয়ার সাথে থাকাকালীন তো কখনো সিগারেটের কাছে যাওয়াই হয়নি। জীবন কতটা বদলে যেতে পারে তা যেন তার নিজের জীবনেই প্রমাণ। এদিকে খাটে বসে ঐশীকা চুপচাপ ভাবছে, আপনি যাই বলেন না কেন বুড়ো মেজর, এই ঐশীকা আপনাকে আসলে না বেঁধে ছাড়বে না। সে নিজের মনে হাসলো, যেন ইফতেখারের কথা তার কানেই নিল না। ওদিকে বসার ঘরে তখন ইয়াসমিন মুখ গোমড়া করে বসে আছে, চোখ লাল, রাগে অভিমানে কাঁপছে। সে মাকে বলল, মা দেখছো ভাইয়া আমাকে কিভাবে অপমান করলো, আমি নাকি টাকা নষ্ট করি, খরচ বেশি করি। নিহাত আমি শ্যামলা বলে, একটু ফেসিয়াল করলে কি অপরাধ হয়? এর জন্য এখন মানুষের কাছে কথা শুনতে হবে? তারপর আরও ফোড়ন কাটলো, ভাইয়া তো এমন ছিল না মা, ভাইয়া এর আগে কোনো দিন আমাকে খোটা দেয়নি, যা চেয়েছি তাই এনে দিয়েছে, কিন্তু আজ এই 2 টাকার মেয়ের জন্য ভাইয়া আমাকে এভাবে কথা শোনালো। ওই মেয়ের রূপের কাছে ভাইয়া সব ভুলে গেছে। আগে কত বলেছিলাম এইখানে বিয়ে করাতে না, একটা নম্র ভদ্র গরিব মেয়ে আনলে ভালো হতো, এত সুন্দরী মেয়ে কেন আনতে গেলে? হ্যাঁ? নাজমা বেগম বিরক্ত হয়ে বলল, আহ চুপ করে, এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে। আমি কি ভুল করলাম? মেয়ে চিনতে ভুল করলাম বোধ হয়, ভেবেছিলাম দূরের মেয়ে আনবো, কম বয়সী, যেন বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি হয়ে যায় আর আমার কথাই চলবে, আমার নিয়ম মানবে। কিন্তু এখন দেখি ছোট হলে কি হয়েছে, দানি লঙ্কা একটা, কথায় কথায় জাঁচ ছড়াচ্ছে। তিনি এক নিঃশ্বাস ফেলে আবার বললেন, আমার ছেলেটা এখন বইয়ের কথায় নাচবে, এটা আমি কোনোভাবেই হতে দেব না। এই বাড়িতে সব কিছু আমার নিয়মে হবে, না হলে একদিনও শান্তি থাকবে না এই বাড়িতে। নাজমা বেগমের মুখের কথা শুনে ইয়াসমিন আবার নতুন করে সাহস পেল, চোখ মুছে মনে মনে হাসতে লাগলো, কারণ কথা জায়গা মতো পড়েছে। সেই ইয়াসমিন কখনো হাঁটতে শেখেনি। অন্যদিকে বারান্দায় দাঁড়িয়ে ইফতেখার একটার পর একটা সিগারেট খাচ্ছে। ঐশীকে এগিয়ে গেল বারান্দায়, ইফতেখারের পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো, কিন্তু সিগারেটের গন্ধ ঐশীকার একটু পছন্দ না, নিঃশ্বাস নিতে খারাপ লাগে। কিন্তু ঐশীকে নিয়ে আর কিছুই বলল না, সহ্য করে গেল। তবে ভেতরে ভেতরে আজ অনেক খুশি হলো। সংসারে আসার পর থেকে সে অনেক অপমান সহ্য করেছে, ননদ তাকে সবসময় ছোট করার চেষ্টা করেছে। আজ প্রথমবার মনে হলো সে নিজের জায়গা পেয়েছে, আজ একটু হলেও মনটা শান্ত হয়েছে। তার স্বামীর সমর্থন কিছুটা হলেও পেয়েছেন, এটাই তার হাতিয়ার ইফতেখারকে নিজের করে রাখার। সে মুচকি হাসল। রাতের খাবার টেবিলের মাঝখানে গরম দোয়া উঠছে ভাতের হাঁড়িতে, পাশে রয়েছে ভিন্ন ধরনের ডাল, মুরগি, কোরমা, সালাদ, সব কিছু সুন্দরভাবে সাজানো। রান্নাঘর থেকে একের পর এক থালা নিয়ে আসছে ঐশীকা আর জেরিন। ঐশীকার গায়ে আজ নীল রঙের শাড়ি, মাথায় করে গোমটা দেওয়া, যা তাকে আরও সুন্দর দেখাচ্ছে। ঐশীকা আর জেরিন দুজনেই সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। জেরিনের আজকে খুব ভালো লাগছে। ইফাদ আর সে দুজন ক্লাসমেট ছিল, সে সুবাদে সম্পর্ক ছিল আগে থেকে। ইফাদের সাথে বিয়ের পর শাশুড়ি তাকে মানতে চায়নি, কারণ ইফাদ তার আর সে সমবয়সী, আর শাশুড়ি এক কথা, বউয়ের বয়স হবে স্বামীর থেকে কম, তার ছেলের জন্য এত বয়স্ক মেয়ে নিবে কেন? কিন্তু জেরিন অনেক জ্বর জাপটা ফেরিয়ে ইফাদের সঙ্গে সংসার করছে। বিগত 5 বছরের শাশুড়ি আর ননদের চাপ, অপমান, ছোটোখাটো আঘাত সব সহ্য করতে হয়েছে তাকে। আজকের দুপুরের ঘটনার পর তার মনটা একটু শান্ত। জেরিন চোখ রাখলো ঐশীকার দিকে। ঐশীকার সরাসরি অন্যায় কথা জবাব দেওয়ার সাহস দেখে জেরিন অভিভূত।
সবচেয়ে অবাক লেগেছে আজকের বড় বাসুরের কথা শুনে, যে মানুষটা কখনো মা বোনদের সঙ্গে তর্ক করতো না, আর সে এত কঠোরভাবে কথা বলল। এমনভাবে মা বোনের সাথে কথা বলতে আগে কখনো দেখেনি। এমনকি ইফতেখারের আগের স্ত্রী মুনিয়ার সময়ও সে এই ধরনের শক্তি দেখায়নি। আর সব কিছু মিলিয়ে বোঝা যায় জীবনের প্রথম ভুল থেকে আসলেই মানুষ শিক্ষা গ্রহণ করে। জেরিন মনে মনে ভাবল, মুনিয়া ভাবি কত ভালো ছিল, হাসি খুশি একটা মেয়ে ছিল, মিষ্টি কথাবার্তা, পরিবারকে সুখী রাখার প্রচেষ্টা করত। সবই গুণ ছিল তার মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত সংসারটা করতে পারল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। টেবিলে সুপসাপ খাওয়া হচ্ছিল। হঠাৎ ইফতেখারের বাবা ইকরাম হোসেন বললেন, ইফতেখার, তোমার ছুটি আর কতদিন আছে? খাওয়া থামিয়ে ইফতেখার শান্ত গলায় বলল, বেশি দিন নেই বাবা, আর 4-5 দিন। ইকরাম হোসেন আবার বললেন, তাহলে ঐশিকাকে কবে নিয়ে যাচ্ছ? এই মাসেই কি নিয়ে যাচ্ছ নাকি পরে? ইফতেখার একটু দ্বিধা নিয়ে উত্তর দিল, বাবা, এখনই কিছু ভেবে দেখি নেই, কয়েকদিন ছুটি আছে, দেখি। এই কয়দিনের মধ্যে ভেবে সিদ্ধান্ত নেই। মুহূর্তের মধ্যেই নাজমা বেগম বলে উঠলেন, কি বলিস বাবা, নতুন বউকে নিয়ে যাবে মানে? নিয়ে যেতে হবে কেন? তুই তো আবার কয়েক মাস পর পর ছুটিতে আসবি, তখনই তো বউয়ের কাছে আসতে পারবি। আর এবারের কাজকর্ম কি জেরিন এক হাতে করতে পারবে? আমারও তো বয়স হলো, শরীরে আর শক্তি নেই। ঐশিকা যদি এখন চলে যায়, তাহলে বাড়ির কাজ সামলাবে কে? তাই কোনো দরকার নেই, ওকে এখানেই রেখে যা। ইয়াসমিনও মায়ের কথার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, মা ঠিকই বলছে। নতুন বউ মানুষ, বাড়ির নিয়মকানুন শিখুক আগে, কিছুদিন এই বাড়িতে সবার সাথেই থাকুক। ইফতেখার কিছু বলল না, কেবল চুপ করে বসে রইল। তার চোখ গিয়ে থামলো ঐশিকার মুখে। ঐশিকা গম্ভীর মুখে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। তার চোখে অভিমান জমে আছে, যা ইফতেখার এক নজরেই বুঝতে পারল। রাত প্রায় 12টা বাজে। ইফতেখার বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। শেষ করে ফ্রেশ হয়ে রুমে ঢুকলো। ভেতরে এসে দেখে ঐশিকা খাটে চুপচাপ বসে আছে, মুখে কোনো কথা নেই। ইফতেখার এগিয়ে গিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। আলতো করে চুল সরিয়ে ঐশিকার গাড়ে একটা মিষ্টি চুমু খেল। তারপর গলায় থুতনি রেখে জিজ্ঞেস করল, মন খারাপ হয়েছে নাকি? ঐশিকা কোনো উত্তর দিল না, শুধু চুপ করে বসে রইল। ইফতেখার এবার তাকে আরও কাছে টানতে চাইল, কিন্তু ঐশিকা উঠে দাঁড়িয়ে বিছানা ছেড়ে সোজা বারান্দায় চলে গেল। তার এই আচরণে কিছুটা অবাক হলো ইফতেখার। কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর ধীরে ধীরে ঐশিকার পিছু নিল। বারান্দায় গিয়ে দেখলো ঐশিকা আকাশের দিকে তাকিয়ে আছে, চোখে পানি জমে আছে। সে কাছে গিয়ে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে ঐশিকা, এভাবে উঠে চলে এলে কেন? আমি তো আর কদিন আছি এখানে, তারপর আবার কাজে চলে যেতে হবে। যতদিন আছি প্রতিটা মুহূর্ত তোমাকে আমার কাছে চাই। এবার ঐশিকা হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ছাড়া এখানে একা থাকতে পারবো না। আমি চাই আপনার সাথে ঢাকায় যেতে, প্লিজ আমাকে নিয়ে চলুন। ইফতেখার দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন সম্ভব না, আম্মা এখনই নিতে মানা করছে। আর তোমাকে নিয়ে যেতে অনেক কিছু ম্যানেজ করতে হবে আমাকে। আমি তো একাই থাকতাম ওখানে, তুমি গেলে আরও কিছু জিনিসপত্র কেনা লাগবে, কয়েক মাস পর দেখি। ঐশিকার খুব কান্না পেল ওই কথা শুনে। চোখের পানি মুছে মুছে তীব্র কণ্ঠে বলল, তাহলে ভুলে কাছে আসার চেষ্টা করবেন না। বিয়ে করেছেন আপনি, কিন্তু সব কিছু করবেন মায়ের কথায়। আমার কথার কোনো দাম নেই। আপনি কি দুধের শিশু? মা যা বলবে তাই শুনতে হবে। আমার ভালো লাগা আপনার কাছে কোনো মূল্য নেই? তাহলে আমার সাথে বিয়ে করার মানেই বা কি? কথাগুলো এক নিঃশ্বাসে বলে সে আবার কেঁদে ফেলল। তারপর হঠাৎ ধাক্কা দিয়ে ইফতেখারকে সরিয়ে দিয়ে সোজা রুমে চলে গেল। দরজা বন্ধ করে খাটে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু মনের ভেতরে একটা সিদ্ধান্ত আরও জোরে গেঁথে নিল, যেদিন ইফতেখার ঢাকা চলে যাবে সেদিন আমিও এই বাড়ি ছেড়ে আমার আব্বু আম্মুর কাছে চলে যাব, দেখি কে আমায় আটকায়। রুমের ভেতরে বাতি নিভিয়ে দিয়েছে ঐশিকা। অন্ধকারে শুধু জানালা দিয়ে আসা ম্লান চাঁদের আলো বিছানার উপর পড়ছে। ঐশিকা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, মুখটা চেপে রেখেছে বালিশে। হালকা কাঁপতে থাকা কাঁধ দেখেই বোঝা যাচ্ছিল সে কান্না থামাতে পারছে না।
ইফতেখার ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। তার মনে হচ্ছিল কয়েক মুহূর্ত আগের তর্কে সে যেন নিজের সবচেয়ে আপন মানুষটাকে আঘাত করেছে। সে একেবারে চুপচাপ গিয়ে বিছানার পাশে বসলো। তারপর আলতো করে ঐশিকার শরীর থেকে কাঁথাটা সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে ঐশিকা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, যেন কোনোভাবেই ইফতেখারের মুখোমুখি হতে চায় না। কিন্তু ইফতেখার দমল না। সে আলতো করে ঐশিকার গলার কাছে মুখ গুজে দিল। তখনই ঐশিকা জড় করে কেঁদে উঠল। কণ্ঠ ভারী হয়ে উঠল, চোখের পানি থামছে না। ইফতেখার তার মাথায় হাত বুলিয়ে নরম সুরে পড়ল, থাক সোনা, আর কাঁদতে হবে না। তোমাকে আমি আমার সাথে করেই নিয়ে যাব। আমি ভেবেছিলাম তোমাকে না নিলে তুমি খুশি হবে, কারণ তোমার তো মনে হয় আমাকে তেমন একটা পছন্দ হয় না। ভেবেছিলাম এই বাসায় তুমি পরিবার সবার সাথে ভালো থাকবে। একটু থেমে গলা আরো নরম করে বলল, কিন্তু এখন দেখি আমার এই বুড়ো হাজবেন্ডকে ছাড়া তুমি এক মুহূর্তও থাকতে পারবে না। তাই ঠিক আছে, তোমাকে আমি আমার সাথেই নিয়ে যাব। আর কাঁদবে না, ঠিক আছে? তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। ঐশিকা চোখ মুছল, তারপর আস্তে আস্তে ঘুরে ইফতেখারের দিকে তাকালো। চোখের কোণে এখনো ভেজা অশ্রু, কিন্তু সেখানে একটা বিশ্বাসের আলো জ্বল করছে। ইফতেখার মুচকি হেসে বলল, এসো, আমার বুকে এসো, তোমায় একটু আদর করি। ঐশিকা আর কোনো বাধা দিল না, ধীরে ধীরে এগিয়ে এলো ইফতেখারের বুকে। পরক্ষণে ইফতেখার তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। মুহূর্তে যেন সমস্ত রাগ, কষ্ট, অভিমান গলে মিশে গেল ভালোবাসায়। সেদিনের রাতটা তাদের দুজনের জন্য ভীষণ বিশেষ হয়ে রইল। ইফতেখার বারবার তার ছোট্ট স্ত্রীকে আদরে ভরিয়ে দিল। ঐশিকা যেন নিজের সব ভয়, সব কষ্ট বলে ইফতেখারের কাছে নিজেকে সঁপে দিল। দীর্ঘ রাতটা কেটে গেল ভালোবাসার আবেশে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।